যার সাথে ধাক্কা খেলাম সে আর কেউ নয়, সে পায়েল। পায়েলের ঠোঁটের সামনে আমার ঠোঁট। পায়েল ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। ইচ্ছে করছে পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে তাড়াতাড়ি উঠে গেলাম। আমি এক হাত বাড়িয়ে পায়েলকে উঠালাম। তখন পায়েল বলল, সরি, আমি তোমাকে দেখতে পাইনি। তুমি এখনো ঘুমিয়ে আছো, তাই তোমাকে ঢাকতে রুমে ঢুকেছিলাম। হঠাৎ তুমি রুম থেকে বেরিয়ে আসলে। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আর রাইসা কোথায়? রাইসা আমার রুমে পড়তে বসেছে, তাকে পড়া দেখিয়ে তোমাকে ডাকতে আসলাম। ঠিক আছে, আমি বাইরে গেলাম। ফিরতে রাত হতে পারে। তুমি রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিও। যদি কিছু মনে না করো, একটা কথা বলি। আমি তোমাকে টাকা দিচ্ছি, আসার সময় আমার জন্য কিছু ক্যাডবেরি নিয়ে এসো। তোমার টাকা লাগবে না। আমার কাছে কি টাকা নেই? আমি বসে বসে খেলেও আমার টাকা ফুরাবে না। পায়েল আর কোনো কথা বললো না। আমি বাসা থেকে বেরিয়ে আসার পর রাফি আমার সাথে আসলো। আর আমার লোক সবসময় আমার সাথে থাকে। একটা কাজে গেলাম, কাজটা শেষ করে আসতে একটু বেশি রাত হয়ে গেছে। আসার সময় পায়েলের কথা মতো এক কার্টুন ক্যাডবেরি নিয়ে আসলাম। বাসা আসার পর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমি পায়েলকে দেখে বললাম, কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো কেন? রাইসে কি ঘুমিয়ে গেছে? হুম, তাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম। খালা এতক্ষণ ছিল, আমি ওনার রুমে পাঠিয়ে দিচ্ছি। তো তুমি এত রাতে জেগে আছো কেন? তোমাকে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বলছি না আমার আসতে রাত হবে? ওটা কোনো ব্যাপার না, আর আমার ঘুমও আসছিল না। আচ্ছা, আমার ক্যাডবেরি কোথায়? এই যে তোমার ক্যাডবেরি, এক কার্টুন নিয়ে এসেছি। রাইসা আর তুমি খাবে। এই বলে কার্টুনটা পায়েলের হাতে দিয়ে নিজের রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। এবার চলুন পায়েলের ব্যাপারটা খুলেই বলি সংক্ষিপ্তভাবে। দিনাজপুর হচ্ছে আমার নানা বাড়ি। নানা বাড়িটা দিনাজপুরের টাউনে ছিল। আমি ওখান থেকে পড়াশোনা করছি এসএসসি পর্যন্ত। পায়েলও আমার সাথে পড়তো। পায়েল ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। তার অনেক অহংকার ছিল, কিন্তু আমার কোনো অহংকার ছিল না। পায়েল আমার গায়ে 2-3 বার হাত তুলেছে, তবে আমি সাথে সাথে তাকে পাল্টা আঘাত করেছি। পায়েল স্কুলে সকল ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করত। বাবার ক্ষমতা দেখিয়ে চলতো। এভাবে হাই স্কুল জীবন শেষ করি। এরপর আব্বু আম্মুকে আমাকে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় আসার পর এখানে একটা কলেজে ভর্তি হয়ে খুব সুন্দরভাবে চলছিল আমাদের সংসার। দেখতে দেখতে আমি ইন্টার পাস করি। এরপর হঠাৎ একটা ঝড় এসে সব কিছু এলোমেলো করে দেয়। একদিন আব্বু আম্মুর সাথে কিছু কথা নিয়ে কাটাকাটি হয়। আব্বু আম্মুর গায়ে হাত তোলে। আম্মু রাতে 2 দিন পর কাউকে কিছু না বলে কানাডা চলে যায়। আর কিছুদিন পর আব্বু আরেকটা বিয়ে করে নতুন বউকে নিয়ে আমেরিকা চলে যায়। তারা আমার কথা একটি বার চিন্তা করলো না। তারা নিজের স্বার্থটাই বুঝলো। এরপর থেকে আব্বু আম্মুর ওপর রাগ এবং ঘৃণা জন্ম নেয়। এরপর আমি খারাপ ছেলেদের সাথে মেলামেশা শুরু করে দেই। আস্তে আস্তে আমি হয়ে যাই একজন মাফিয়া কিং। তবে আমি ভালো মানুষের কোনো ক্ষতি করি না, খারাপ মানুষের ক্ষতি করি। বাংলাদেশের বড় বড় নেতার সাথে আমার পরিচয় হয়। কার কোথায় কী আছে, কে কী করে, সব কিছুই আমার জানা আছে। যদি আব্বু আম্মু আমার সাথে থাকতো তাহলে কখনো আমি এই পথ বেছে নিতাম না। তাদের কারণে আজকে আমি খারাপ হয়েছি। এখন হয়তো আপনারা বলবেন, আমি টাকার বিনিময়ে কাজ করি কেন? এই টাকা দিয়ে আমি কি করি? এই টাকা দিয়ে আমি ভালো কাজ করি। তবে কি কাজ করি সেটা একটু সামনে গেলেই জানতে পারবেন। দেখতে দেখতে 15 থেকে 20 দিন চলে গেল। আমি কেমন যেন পায়েলের প্রতি দুর্বল হয়ে পড়েছি। রাইসা এখন পায়েলকে ছাড়া কিচ্ছু বোঝে না। পায়েল রাইসাকে নিজের মেয়ের মতো আদর যত্ন করে। এখন আমি বেশ রাত করে বাসায় ফিরি না, কারণ পায়েল সবসময় আমার জন্য রাত জেগে অপেক্ষা করে। তাকে বললেও সে শোনে না, তাই রাতে তাড়াতাড়ি বাসায় ফিরে আসি। সকালে সবাই একসাথে নাস্তা করছে। পায়েল নিজ হাতে রাইসাকে নাস্তা খাইয়ে দিচ্ছে। রাইসা আমাকে বলল, আব্বু, আজকে তো শুক্রবার, চলো না আজকে আমাকে আর ম্যামকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। ঠিক আছে মামুনি, তুমি আর তোমার ম্যাম নাস্তা করে রেডি থেকো। তোমাদের আজকে কটা জায়গায় নিয়ে যাব। তুই যদি আজকে ঘুরতে যাস তাহলে এই কাজটা করবি না। আমরা কিন্তু 20 লাখ টাকা নিয়ে নিছি। সেটা কালকে করব। আজকে আমার রাইসা মামুনিকে নিয়ে ঘুরতে যাব। সারাদিন বাসায় থাকে, কোথাও নিয়ে যেতে পারি না কাজের জন্য। তুই আজকে সবাইকে বলে দে আজকে সবার ছুটি। রাফি ঠিক আছে বলে নাস্তা খেতে লাগলো। আমি নাস্তা করে রুমে চলে আসলাম। তারপর একটা কোট গায়ে দিলাম। কোট গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে নিচে এসে রাইসার পায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ রাফি আমার সামনে এসে বলল, রাসেলের কিছুক্ষণ আগে আমাদের লোক ফোন দিয়ে বলেছে রনি নাকি তোকে মারার জন্য রকির সাথে হাত মিলেছে। তুই ওদের নিয়ে একা একা বের হওয়া ঠিক হবে না, যদি পথে তোর উপর আক্রমণ করে।
ঠিক বলছিস, তুই আমাদের সব লোককে বলে দে আজকে যেন ছুটি না কাটায়। সেটা তুই বলার আগেই সবাইকে আমি বলে দিছি। সবাই বাইরে গাড়ি নিয়ে তোদের জন্য অপেক্ষা করছে। খুব ভালো করছিস, তাহলে তুইও রেডি হয়ে নে, আর সাথে আমার জিনিসগুলো নিয়ে নিবি। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এখনই সবগুলো গাড়ি নিচ্ছি। তুই রাইসা আর পায়েলকে নিয়ে বের হ। এই বলে রাফি চলে গেল। হঠাৎ সিঁড়ির উপর চোখ পড়তেই আমি পুরো অবাক হয়ে গেলাম। আজকে পায়েলকে অনেক সুন্দর লাগছে, নীল রঙের একটা শাড়ি পরেছে। তাহলে সেই বড়লোকের মেয়ে এখন শাড়িও পরতে পারে? হ্যাঁ, পায়েলকে দেখে ইচ্ছে করছে তাকে একটা বার জড়িয়ে ধরি, কিন্তু আমি ওকে কোনো দিকে জড়িয়ে ধরবো? হ্যাঁ, সে তো আমার ভালোবাসার মানুষ না, আমার বউ না, তাহলে কেন আমি তাকে জড়িয়ে ধরবো? হঠাৎ রাইসার দেখায় ধ্যান ভাঙলো আমার। তখন রাইসা বলল, আব্বু দেখো তো আমাকে এবং ম্যামকে কেমন লাগছে। ম্যাম আমাকে সাজিয়ে দিয়েছে। অনেক সুন্দর লাগছে মামনি, এখন চলো আমরা বেরিয়ে পড়ি। পায়েলের মুখটা হঠাৎ কেমন যেন হয়ে গেল। পায়েল মনে করেছে আমি তাকে বলবো শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে, তার রূপের প্রশংসা করব। আমরা বাসা থেকে বেরিয়ে আমার গাড়িতে উঠলাম। আজকে আমি নিজে গাড়ি চালাবো। পায়েল আর রাইসে আমার সাথে সামনের সিটে বসে পড়লো। রাফি সহ আমাদের সাথে মোট 10টা গাড়ি আসছে। প্রথমে একটা হসপিটালের সামনে গেলাম, এরপর পায়েল এবং রাইসাকে গাড়ি থেকে নামতে বললাম। রাইসা আর পায়েল গাড়ি থেকে নামার পর সিকিউরিটি গার্ড আমাকে দেখে সালাম দিল। সবাইকে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকলাম। হসপিটালের ক্যাবিনে ঢুকে ম্যানেজারের ক্যাবিনে গেলাম। ম্যানেজার আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল আর বলল, আমি এখানে এসেছি হসপিটালে দেখার জন্য। কোনো অসুবিধা হচ্ছে না তো? রোগীদের খেয়াল ঠিকমতো রাখেন তো? আমরা সবাই রোগীদের খেয়াল রাখছি, তাদের সবসময় সেবা যত্ন করে, তাদের কোনো কিছুর কমতি রাখছি না। আপনি রোগীদের সাথে কথা বললে বুঝতে পারবেন। আমি আপনার কথা বিশ্বাস করি বলে আপনাকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছি, আমার আর দেখা লাগবে না। রাফি, ম্যানেজারকে 50 লাখ টাকা দিয়ে দে। এই বলে রাইসা আর পায়েলকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসলাম। তারপর গাড়িতে উঠে একটা এতিমখানার সামনে গেলাম। আসার সময় ওদের জন্য জামা কাপড় এবং খাবার নিয়ে আসলাম। সবাইকে জামা কাপড় দিলাম, সবার সাথে বসে খাবারও খেলাম। এরপর সবার থেকে বিদায় নিয়ে একটা বৃদ্ধাশ্রমে চলে আসলাম। পায়েল কোনো কথা বলছে না, শুধু চুপচাপ দেখে যাচ্ছে আর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধাশ্রমের সামনে গাড়ি থামিয়ে সবাই ভিতরে ঢুকলাম। সবাই আমাকে দেখে এসে জড়িয়ে ধরলো। আসার সময় মহিলাদের জন্য একটা করে শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি পাঞ্জাবি নিয়ে আসলাম। তাদের সবাইকে সবটা বুঝিয়ে দিলাম। এই বৃদ্ধাশ্রম যারা দেখাশোনা করে তাদের বললাম, এখানে কি সব ঠিকমতো চলছে? খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো? যদি শুনি আমার আব্বু আম্মুরা কষ্ট পাচ্ছে, তাহলে কাউকে আমি ছাড়বো না। যখন যা যেটা লাগবে দ্রুত এনে দেবে। আরও কিছুক্ষণ কথা বললাম এবং বৃদ্ধাশ্রমের সবাইকে বলছি, কোনো অসুবিধা হচ্ছে না তো? সবাই বললো কোনো অসুবিধা হচ্ছে না। এরপর ওদের থেকে বিদায় নিয়ে মার্কেটে গিয়ে পায়েল এবং রাইসের জন্য কিছু কেনাকাটা করলাম। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 10টা বেজে গেছে। এতক্ষণ সময় পায়েল একটা কথাও বলেনি, শুধু আমার কাজকর্ম দেখেছে। বাসায় আসার পর রাইসাকে বললাম, মামনি, আজকে ঘোরাঘুরি করে তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লেগেছে আপু। তুমি সবাই গরিব দুঃখী মানুষের খেয়াল রাখো, এটা দেখে আমার অনেক ভালো লাগছে। ঠিক আছে মামনি, তুমি একটু রুমে যাও, আমি তোমার ম্যামের সাথে একটু কথা বলবো। রাইসা ঠিক আছে বলে রুমে চলে গেল। এবার আমি পায়েলকে বললাম, আচ্ছা পায়েল, তোমাকে সেই সকালবেলা আমাদের সাথে বের যাওয়ার পর তুমি একটা কথাও বলনি কেন? কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি রাসেল, আমি তোমার কাজ কাম দেখে আজকেই মুগ্ধ হয়ে গেলাম। তোমার এমন কাজ আমার অনেক ভালো লাগছে। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো তোমার। তুমি কি মনে করছো আমি এতটাই খারাপ? আসলে তুমি যতটা খারাপ ভাবছো এই রাসেল এতটাও খারাপ না। আমি এসব কাজ করে যে টাকা নিই, সব টাকা এই গরিব দুঃখী মানুষের পিছনে খরচ করি। এখন হয়তো তুমি বলবে এসব খারাপ টাকা, আমি বলবো একটা টাকাও খারাপ না, কারণ এসব টাকা গরিবদের হকের টাকা। বড় বড় নেতা গরিবদের পেটে লাথি দিয়ে টাকা নিয়েছে, আর সেই টাকা আমি কাজের বিনিময়ে নিয়ে আসি, আর সেই টাকা দিয়ে তাদের জন্য হসপিটাল, এতিমখানা, স্কুল, বৃদ্ধাশ্রম এগুলো করে দিচ্ছি। হঠাৎ থেকে পায়েলের চোখে পানি। তখন আমি বললাম, হে পায়েল, তুমি কান্না করছো কেন? আমি কি খারাপ কিছু বলেছি? আমার কথা কি কষ্ট পেয়েছ? এই কথা বলার সাথে সাথে পায়েল আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ জড়িয়ে ধরে তারপর রুমে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারলাম না, এত কিছু বুঝতে পারলাম নেই। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালে রাফি এবং কিছু লোক নিয়ে রকির আস্তানায় গেলাম। রকি হয়তো আমাকে এভাবে তার এখানে দেখবে সেটা আশা করেনি। রকির সাথে রনিও আছে। তখন রনি বলল, আরে ভাই, আপনি আমার এখানে, আপনি
একটা ফোন দিলেই তো আমি আপনার কাছে চলে আসতাম। আপনি শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? ওই তোরা ভাইকে চেয়ারে নিতে। আমি এখানে বসতে আসিনি, শুধু তোকে আর রনিকে একটা ওয়ার্নিং দিতে এসেছি। শুনেছি রনি নাকি আমাকে মারার জন্য তোর কাছে এসছে। তুই যদি আমার বা আমার লোকদের ওপর একটা আঘাত করেছিস তাহলে তো দুইটাকে দুনিয়ে বাঁচিয়ে রাখবো না, কথাটা মনে রাখিস। ভাই, আপনি মানুষের কথা বিশ্বাস করবেন না। কোথায় আপনি আর কোথায় আমি? আমি তো আপনার একটা হুঁশি ছিঁড়েও পারবো না। তাহলে রনি তোর কাছে এসছে কেন? হ্যাঁ, তোর সাথে ভেজাল ছিল। ভাই, রনি আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। সে তার ভুল বুঝতে পেরেছে, তাই আমিও তাকে ক্ষমা করে দিছি। দুজনে এখন আগের মতো হয়ে গেছি। আগের মতো হয়েছিস ভালো কথা, যদি কখনো আমার ক্ষতি করার চেষ্টাও করেছিস তাহলে রনির ছোট ভাইকে যেভাবে মেরেছি তোদেরকেও সেইভাবে মারবো, কথাটা মনে রাখিস। এই কথা বলে রকের আস্তানা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, তুমি এত সকাল সকাল কোথায় গেছো? আর নাস্তাটাও করে যাওনি? তুমি তো এত সকালে ঘুম থেকে উঠো না? আসলে সকালে একটা কাজ ছিল, সেটা শেষ করে আসছি। খালাকে বলো টেবিলে নাস্তা দিতে, আমি ফ্রেশ হয়ে আসছি। খালা রান্না করে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। পায়েল আমার সামনে নাস্তা দিল। হঠাৎ পায়েল যেটা বললো সেটা শুনে আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। পায়েল এটা কি বলছে? রাসেল, আমি কালকে সকালে বাড়িতে চলে যাব। সীমার আম্মু এখন সুস্থ আছে, আব্বু কালকে গাড়ি পাঠিয়ে দিবে। আরও কিছুদিন থেকে যাও। আর শিবাই স্কুলে আসলে সমস্যা কোথায়? তুমি আমার বাসায় আরও কিছুদিন থাকো। আমার মনে হয় রাইসা তোমাকে ছাড়া থাকতে পারবে না। আমার থেকে এখন তোমাকে ভালোবাসে বেশি। হঠাৎ রাইসা আমাদের সামনে এসে বলল, ম্যাম, আপনি যাবেন না? আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি চলে গেলে আমার সাথে কে খেলবে? কে আমাকে খাইয়ে দেবে? কে আমাকে আদর করবে? কে আমাকে সুন্দর করে পড়াবে? প্লিজ আপনি যাবেন না। রাইসা, এটা হয় না। আমি তো আর সারা জীবনের জন্য তোমাদের বাসায় আসি নাই, আর বাহিরের মানুষ খারাপ বলবে। তাহলে আপনি আমার আম্মু হয়ে যান, তাহলে আর কেউ কিচ্ছু বলবে না। আপনাকে ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারবো না। রাইসার কথা শুনে আমি আর পায়েল দুজনের দিকে তাকালাম। রাইসা, তোমার আব্বু যদি রাজি থাকে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। তখন আমি বললাম, পায়েল, এ তুমি কি বলছো? তোমার আব্বু আম্মু কখনো আমার কাছে বিয়ে দেবে না। তারা যদি আমার নাম শুনে কখনো তোমাকে আমার হাতে তুলে দেবে না। কেন তুমি দিবে না? তুমি তো আর খারাপ কাজ করো না, তুমি গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছ। আর একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি পায়েলের কথা শুনে কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। কি করে বলবো পায়েল, আমিও যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি যে কাজটা করি এটা শুনে তোমার আব্বু আম্মু কখনো আমার কাছে বিয়ে দেবে না। তখন আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার আব্বু আম্মু কি আমাকে মেনে নেবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, তাদের রাজি করানোর দায়িত্ব আমার। যদি তারা রাজি না হয় তখন তুমি কি করবে? সব বাবা মা চায় মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে, কিন্তু আমার মতো মাফি এবং খুনির কাছে কি তোমার আব্বু আম্মু বিয়ে দেবে? আমার আব্বু আম্মু আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই এনে দিছে। সত্যি কথা বলতে আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তাহলে আমি এখন তোমাকে ম্যাম বলে ডাকবো না, আম্মু বলে ডাকবো। আজকে আমার আব্বু আম্মু সবাই আছে, কেউ বলতে পারবে না তোর আব্বু আম্মু মারা গেছে। কে বলেছে তোমার আব্বু আম্মু মারা গেছে? আজকে থেকে আমিও তোমার আম্মু। রাইসা আর কোনো কথা না বলে পায়েলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হঠাৎ রাফি এসে বলল, রাসেল, তোর সাথে পার্সোনাল কিছু কথা আছে, তুই যদি একটু আসতি। পায়েল, তুমি রাইসাকে নিয়ে একটু রুমে যাও, আমি রাফির সাথে কথা বলে আসছি। পায়েল ঠিক আছে বলে রাইসাকে নিয়ে রুমে চলে গেল। এরপর আমি রাফিকে বললাম, এবার বল কি এমন পার্সোনাল কথা? আজকে সকালে ওই লোকটা ফোন করে বলেছে ওই খুনিদের নাকি উনি দেখেছে এবং খুনিদের পিছু পিছু গিয়ে তাদের আস্তানা চেনে আসছে। তাহলে আজকে ওই খুনিদের শেষ দিন। একটা মেয়েকে তারা এতিম করেছে, ওদের বাঁচিয়ে রেখে লাভ নেই। তুই বাইরে গিয়ে সব কিছু রেডি কর, আমি পায়েল এবং রাইসাকে বলে আসছি। রাফি ঠিক আছে বলে বাইরে চলে গেল। আপনারা তো ভাবছেন কিসের খুনি, একটু অপেক্ষা করুন, তাহলে সব জানতে পারবেন। আমি পায়েলের রুমে গিয়ে দেখি পায়েল রাইসাকে পড়াচ্ছে। তখন আমি বললাম, পায়েল, আমি একটু বাইরে যাচ্ছি, আজকে তুমি রাইসাকে স্কুলে নিয়ে যাও, তোমাদের সাথে আমার লোক গাড়ি নিয়ে যাবে।
কী কাজে বাহিরে যাবে সেটা জিজ্ঞেস করব না, শুধু বলবো সাবধানে কাজ করো, তোমার যেন কোনো ক্ষতি না হয়। আমাকে নিতে বসে করতে হবে না, এই রাসেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুমি রাইসাকে নিয়ে স্কুলে যাও বলেই বাসার বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি রাফি সব কিছু রেডি করে রাখছে। এরপর 5টা গাড়ির লোক নিয়ে ওই খুনিদের আস্তানায় যেতে লাগলাম। আসার সময় বাকি লোকদের বলে আসছে পায়েল আর রাইসাকে স্কুলে নিয়ে যেতে, স্কুল ছুটি হলে তাদের নিয়ে বাসায় যেতে। আমরা ওই খুনিদের আস্তানায় চলে আসলাম, গাড়ি নিয়ে শুধু আস্তানার ভিতরে ঢুকে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি রনি এবং রকি দুজনে বসে বসে গল্প করছে। আসার সময় ওই লোকটাকে সাথে করে নিয়ে আসলাম। ওই লোকটা বলল, ভাই, এরা ওই দিন রাতে ওই মেয়েটার আব্বু আম্মুকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। রনি আর রকি আমাকে দেখে বলল, ভাই, আপনি এখানে কোনো সমস্যা? আপনি আমাকে বলুন, এখনই সব সমস্যার সমাধান করে দিব। তুই কি সমস্যার সমাধান করবি? তোরা 5 মাস আগে রাতে দুজন লোককে মেরে ফেলেছিস, এখন বল তাদের কেন মারছিস? ভাই, আপনি ওই স্বামী স্ত্রীর কথা বলছেন, তারা আমাদের কাজে বাধা দিয়েছে, তাই বসের কথায় তাদের মেরে ফেলেছি আর তাদের মেয়েকে বাঁচিয়ে রাখলাম। প্রথম কথা হচ্ছে তোদের বসকে, আর কি কাজ ওদের মারছিস? আমরা একটা বাসার 5তলায় ইয়াবা ব্যবসা করতাম। একদিন তারা স্বামী স্ত্রী দেখে ফেলে, পরে পুলিশের কাছে গিয়ে বলে দেয় তারা ওই বাসার নিচতলায় ভাড়া থাকতো। পুলিশ এসে আমাদের সব ইয়াবা এবং আমাদের লোকগুলোকে নিয়ে যায়। আমাদের বস বলেছে ওদের মেরে ফেলতে, তাই ওই দিন রাতে আমাদের রাস্তায় আটকে কুপিয়ে মারি। ও আচ্ছা, এবার বল তোদের বসকে, সে কোথায় থাকে? আমাদের বসকে সেটা আমরা কখনো বলবো না, উনি রাতের আধারে কাজ করে। ওই দিন আমাদের সাথে বসও ছিল। আমাকে তো বললি না তোদের বসের কথা। তোরা যদি তোদের বসের কথা না বলিস আজকে তোদের কেউ আসতে পারবে না, তাই বলছি তোদের বসকে এবং কোথায় থাকে সেটা বল। এতক্ষণ তোর সাথে ভালোভাবে কথা বলছি, এখন আর বলবো না। তোর যদি সাহস থাকে আমাদের মেরে দেখা, তুই সাথে কতজন লোক নিয়ে এসেছিস, আর তোর চারপাশে তাকিয়ে দেখ, আমাদের লোক তোর লোকের চেয়ে 3 গুণ বেশি। আজকে তুই আর তোর লোক কেউ বেঁচে যেতে পারবি না। আচ্ছা তাই নাকি? তোরা হয়তো আমার সম্বন্ধে ভালো করে জানিসই না। এর আসলে সব লোক ট্রেনিং প্রাপ্ত। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওদের মেরে ফেল। আমি কথাটা বলার সাথে সাথে আমার লোকগুলো গুলি করা শুরু করে দিয়েছে। রনি আর রকির লোক চারপাশে লুকিয়ে গুলি করা শুরু করে দিয়েছে। আমরা আসার সময় সবকিছু রেডি করে আসছি, মানে আমাদের শরীরের যেন গুলি না লাগে সেই ব্যবস্থা করেছি, অর্থাৎ বুলেট প্রুফ জ্যাকেট। রনি আর রকির সব লোক গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি রনি আর রকির পায়ে গুলি করলাম, ওরা সাথে সাথে মাটিতে বসে পড়লো। তাদের সব লোক মারা গেছে। আমি এবার রনি আর রকির সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। এরপর বললাম, বেঁচে থাকতে চাইলে তোদের বসের নাম বল, সে কোথায় থাকে, আর যদি না বলিস তাহলে আজকেই তোদের শেষ দিন। আমার কথা শুনে দুজনেই ভয় পেয়ে গেল। তখন রকি বলল, আমাদের বস আর কেউ না, আমজাদ খান। সে আগে বাহিরে ছিল, 7 মাস আগে বাংলাদেশে এসেছে, তার উপর অবৈধ ব্যবসা শুরু করে। তবে আমাদের বসকে কেউ এখনো দেখে নাই, উনি বাংলাদেশের শেষ বর্ডারে থাকে। আর ওই দিন স্বামী স্ত্রীকে আমরা মারি নাই, মেরেছে আমাদের বস, কারণ পুলিশ তার 1 কোটি টাকার ইয়াবা নিয়ে গেছে। আমজাদ খান। আমজাদ খানের কথাটা শুনে বুকের ভিতর কেমন যেন মোচু দিয়ে উঠল। কে আমজাদ খান? আমি যাকে চিনি সে আবার নয়তো? যদি সে হয় তারপরেও তাকে আমি বাঁচিয়ে রাখবো না, তার প্রতি আমার অনেক রাগ আছে। তখন আমি রাফিকে বললাম, রাফি আমি গাড়িতে গিয়ে বসছি, তুই ওদের কি করবি করে আয়। ঠিক আছে, তুই গিয়ে গাড়িতে বস, ওদের ব্যবস্থা আমি করে আসছি। আমি আর কোনো কথা না বলে বাইরে এসে গাড়িতে গিয়ে বসলাম। 10 মিনিট পর রাফি সবগুলো লোক নিয়ে বেরিয়ে আসলো। সব লোক গাড়িতে উঠে বসলো। রাফি আমার সাথে সামনের সিটেই বসলো। তখন রাফি বলল, দুজনের একটা করে হাত এবং একটা করে পা কেটে দিলাম, আর আমজাদ খানের ঠিকানা নিয়ে আসলাম। ওই শালা নাকি সিলেটের শেষ মাথায় থাকে। ঠিক আছে, ওর ব্যবস্থা পরে করব, এখন বাসায় চল। আমার কথা শুনে রাফি আর কোনো কথা বললো না। এরপর আমরা বাসায় যেতে লাগলাম। আপনারা হয়তো সব কিছু বুঝতেই পারছেন, যদি কেউ না বোঝেন তাহলে আমি বুঝিয়ে বলছি। আমি যাদের খুনের কথা বলছি তারা আর কেউ নয়, রাইসের আব্বু আম্মুর কথা বলছি। ওই দিন রাতে রাইসের আব্বু আম্মুকে গাড়িতে করে কবরস্থানে দিয়ে আসার সময় একটা লোক আমাকে এসে বলে সে নাকি ওই খুনিদের চেহারা দেখেছে, তাদের একবার দেখলেই চিনে ফেলবে। এরপর ওই লোকটাকে নিয়ে খুনিদের খুঁজতে থাকে। ওই লোকটা একটা অফিসে চাকরি করে। ওই দিন অফিসে কাজের চাপ বেশি থাকায় অফিস থেকে আসতে আসতে অনেক রাত হয়ে যায়।
কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। আপনার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে দরজার সামনে এসে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, যাক, তোমার কিছু হয়নি। আমি তো অনেক চিন্তা করেছিলাম তোমার জন্য। একমাত্র আল্লাহ ছাড়া রাসেলের গায়ে কেউ আঘাত করতে পারবে না। আবার যে ক্ষতি করতে আসবে সবগুলোকে মেরে নদীতে ভাসিয়ে দেব। ঠিক আছে, এখন কথা না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি তোমাদের টেবিলে খাবার দিচ্ছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে আসলাম। একটা চেয়ার টেনে বসলাম। কিছুক্ষণ পর রাফি এসে বসলো। পায়েল আমাদের দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। তখন আমি বললাম, আচ্ছা পায়েল, খালা কবে আসবে সেটা কি তোমাকে বলেছে? আমার কাছে তো কিছুই বলে নাই। যাওয়ার সময় বলে গেছে কিছুদিন থেকে তারপর চলে আসবে। হো, ঠিক আছে, তুমিও আমাদের সাথে বসে পড়ো। আর রাইসে কোথায়? ওকে তো দেখছি না। রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সে এখন ঘুমাচ্ছে। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর পায়েল আমার রুমে এসে বিছানায় শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। হেই পায়েল, তুমি এটা কি করছো? আমাদের কোনো বিয়ে হয়নি, তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? আমার মন চাইছে তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আর বিয়ে হয়নি তো কি হয়েছে? বিয়ে তো একদিন হবেই। আমরা তো খারাপ কিছু করতে যাচ্ছি না। আগে আমাদের বিয়ে হোক, তারপর তুমি যা খুশি করো, আমি তোমাকে বাধা দেবো না। আমাদের ব্যাপারে তোমার আব্বু আমাকে সব কিছু খুলে বলেছো? এখনো কিছু বলি নাই। আগে তোমার সাথে কিছুদিন প্রেম করব, তারপর আব্বু আম্মুকে বলবো। ঠিক আছে, এখন আমাকে ছাড়ো। না, ছাড়বো না। আমাকে এখন একটা কিস করো, তারপর ছেড়ে দিব। আচ্ছা পায়েল, হঠাৎ তোমার কি হলো? তুমি আগে আমার সাথে কিভাবে কথা বলতে, আর এখন কিভাবে কথা বলছো? আগে তো তোমার কথা মতো চলছি, এবং তোমার সাথে আমার কিছু ছিল না। এখন তুমি আমায় ভালোবাসো, তাই এখন সাহস বেড়ে গেছে। তুমি আমার মতো মাফিয়াকে কেন ভালোবাসলে? হ্যাঁ, আমার এই জীবনে কোনো নিরাপত্তা নেই। কখন শত্রু এসে আমাকে মেরে ফেলে তার কোনো নিশ্চয়তা নেই। তোমাকে যদি কেউ মেরে ফেলে তাহলে সেই দিন আমিও তোমার সাথে মরে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালোবাসি শুধুমাত্র গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য। আর আমি জানি তুমি ভালো মানুষের কোনো ক্ষতি করবে না, তুমি খারাপ মানুষের ক্ষতি করবে। তুমি জানো পায়েল, যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই তখন এইসব গরিব দুঃখীদের রাস্তার পাশে পড়ে থাকতে দেখি, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। তাই ওদের জন্য এই কাজগুলো করে যাচ্ছি। আর আমার এই খারাপ কাজ করার কোনো ইচ্ছে ছিল না, একমাত্র আব্বু আম্মুর কারণে। আব্বু আম্মুর কারণে এই পথটা আমি বেছে নিতে বাধ্য হয়েছি। আমি বলি কি, তুমি এসব কাজ ছেড়ে দাও। আমরা দুজন বিয়ে করে আবার সব কিছু নতুন করে শুরু করব। এখন আমি এই কাজ ছাড়তে পারবো না। আমি তখনই এই কাজ ছেড়ে দেব যখন বাংলাদেশ থেকে সব ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারবো। সেদিন আমি নিজে এইসব কাজ ছেড়ে দেব। এখন ছেড়ে দিলে খারাপ লোকগুলো চান্স পেয়ে যাবে। রাস্তাঘাটে মানুষ নিরাপদে চলতে পারবে না। একমাত্র আমার কারণে এই দেশের মানুষ নিরাপদে চলতে পারে। আমার কথা শেষ হতে না হতেই পায়েল এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। পায়েল আমার সাথে কি করলো?